গল্প বলার দেশের শ্রোতা বন্ধুদের আজকে আশাপূর্ণা দেবীর একটি খুব সুন্দর গল্প পড়ে শোনাব। গল্পটির নাম ছায়া সূর্য। আমাদের বাড়িতে দুটো মেয়ে আছে। দুটোর সম্পর্কেই ঘর পর, আত্মীয় অনাত্মীয় সবাই একই কথা বলে থাকেন। বলেন, আহা, যেমনি রূপ তেমনি গুণ। কিন্তু বলা হয়ে থাকে দুটি বিপরীত ব্যঞ্জনায়, যে দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মেয়ে দুটো আমারই ভাইজি, বৈমাত্রেয় নয়, একই মাতৃগর্ভজাত। আর শুনতে পাই নাকি দুটোতে মাত্র 13 মাসের ছোট বড়। এত কম সময়ের ব্যবধানে বিধাতা বদল হওয়া আশ্চর্য বটে, কিন্তু দুজনকে একই বিধাতা গড়েছেন এটাও একেবারে বিশ্বাসের অযোগ্য। হয়তো ঠিক সেই সময় আসল বিধাতা ছুটিতে ছিলেন, অস্থায়ী কর্মভার গ্রহণ করেছিলেন আনাড়িকেও। আমার মেজদি বলেন, বড় মেয়ের জন্মের পর তুমি যে বোতল বোতল টনিক খেয়েছিলে বড় বউ, সে বোধ করি আলকাত্রা নির্যাস। তোমার ওই ছোট মেয়ে সেই গোলায় গড়াগড়ি খেয়ে বেড়েছে। ছোট মেয়েই বলা চলে, কারণ ওদের জন্মের পর অনেকগুলো বছর কেটে গেছে। ছোটকে মেজো করে ফেলবার জন্য আর কারোর আবির্ভাব ঘটেনি। মেজদি বলেন, ওকে দেখে ওর পরে ভয়ে আর কারও আসতে সাহস হয়নি। বড় বৌদির মেয়েদের নামকরণটাও মেজদির অনিন্দ অবদান। বড়র নাম মল্লিকা, ছোটোর নাম ঘেটু। ফুলের নামে নাম। বয়স হিসাবে ঘেটুই ছোট বটে, কিন্তু ঘেটুকেই বড় দেখায়। ঘেটু মাথায় দিগ্গজ, ঘেটুর হাত পা লম্বা, হাড় চওড়া, কাঁধ 4 চৌকো, আর ওর চৌকো চৌকো মুখের গড়নে মেয়েলি লালিত্যর বালাই মাত্র নেই। রক্ষেকালীর মতো একরাশ চুল না থাকলে ঘেটুকে মনে করা চলতো মেয়ে সাজা ছেলে। ওর ওই শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারার পাশে মল্লিকার গোলাপি গোলাপি নরম তুলতুলে ছোটোখাটো দেহটিকে প্রায় বিলেতি ডলের মতো দেখতে লাগে। মল্লিকার চোখ টানা টানা, নাক টিকালো, ঠোঁট পাতলা, শুধু গালটি একটু ভারী, কিন্তু সে ভার যেন আভিজাত্যর ভাব। মল্লিকার গড়নে পেটনে চলনে বলনে আমাদের বংশের আভিজাত্য পরিস্ফুট। মল্লিকার মতো এতটা না হলেও আমাদের পিসিরা দিদিরা সকলেই প্রায় সুন্দরী। বহিরাগতরাও, অর্থাৎ বৌদিরা খারাপ কেউ নয়, কিন্তু ঘেটু যেন এই আর্য বংশে এক অনার্য। ছোটোবেলা থেকে মল্লিকার খেলা ছিল খেলাঘর পাতিয়ে পুতুল সাজিয়ে ধুলো মাটির থেকে 20 হাত দূরে খাটচৌকিতে বসে, আর ঘেটুর ছিল ধুলো মাটি নিয়েই কারবার। সারা সকাল ঘেটু বাড়ির পিছনের ওচলা ফেলা বড় জমিটায় ডাঙ্গুলি খেলছে, ঝাঁঝা রোদ্দুরে 3 তলার ছাদে উঠে ঘুরে ওড়াচ্ছে। বিকেলবেলা রাস্তায় নেমে পাড়ার অকাল কুষ্মাণ্ড ছেলেদের সঙ্গে মার্বেল খেলছে। বকুনি, মার, ঘরে বন্ধ, খেতে না দেওয়া, কোনো শাস্তিতেই ঘেটুকে এঁটে উঠতে পারা যেত না। বড় বৌদি হতাশ হয়ে মিষ্টি কথা ধরতেন, বলতেন, অমন ছোটো লোকের মতন রাস্তায় খেলে বেড়াস কেন ঘেটু? 2 বোনে ঘরে বসে খেলা কর না মা। শুনে ঘেটু অবজ্ঞায় ঠোঁট উল্টে বলতো, দিদির সঙ্গে খেলা? দিদি খেলার কি জানে? অপরপক্ষে মল্লিকা ভুরু কুচকে বলতো, ঘেটির সঙ্গে খেলা রক্ষে করো। তা এসব অবশ্যই বেশ ছোটোবেলায়। স্কুলে ভর্তি হয়ে স্বেচ্ছাবিহারটা কিছু কমেছিল ঘেটুর, তবে একেবারে কি আর, ছুটির সময় পুষিয়ে নিত। এদিকে স্কুলেও নিত্য নতুন কমপ্লেন। ঘেটু ক্লাসে বসে আলু কাবলি খেয়েছে, ঘেটু দিদিমণির মুখের ওপর চোপা করেছে, তাছাড়া বই হারিয়ে ফেলা, পড়া তৈরি না করা, দিদিমণি বকলে কানে আঙুল দিয়ে বসে থাকা ইত্যাদি নানাবিধি করেছে ঘেটু। মল্লিকা এসে গোলাপি মুখ লাল করে বলতো, আমি ওর সঙ্গে এক স্কুলে পড়ব না, ওর অসভ্যতায় আমার মাথা কাটা যায়। মল্লিকার এই মাথা কাটা যাওয়াটা সমর্থিত হতো প্রত্যেকের কাছে, কিন্তু চট করে 2 বোনকে দুঠাই করা তো সহজ নয়।
স্কুল বদল কম হ্যাঙ্গামার নয়। তাই প্রথম প্রথম ঘেটুকেই বদলাবার চেষ্টা চলত, শাস্তি, শাসন, খোসামত, প্রলোভন, নানা পথে। অবশেষে সবাই হার মানল। তবে ততদিনে মল্লিকারও অভিযোগ ফুরোলো। মল্লিকা পাশ করে বেরিয়ে গেল স্কুলের গণ্ডি পার হয়ে, আর ঘেটু প্রত্যেক ক্লাসের 2-3 বছর থেকে থেকে স্কুল ভালো লাগে না বলে ছেড়ে দিয়ে বাড়ি এসে গল্পের বই গেলায় মনোনিবেশ করল। অতএব কেন লোকে দুই বোনের ব্যাখ্যানায় দুরকম সুর ব্যবহার করবে না? ব্যাখ্যাকারদের বাচনভঙ্গির গুণেই ধরা পড়ে কার কেমন রূপ গুণ। মল্লিকার প্রত্যেকটি কাজ সুচারু, সুছাদের। ওর ওই চাপার কলির মতো আঙুলের যে ছুঁচের কাজগুলি করে, তার সূক্ষ্মতায় কলের কাজকেও হার মানায়। রং, তুলি, কাগজ, পেন্সিল নিয়ে বসে ঘরের দেওয়ালে টাঙানো হরপার্বতী, যুগল মিলন, সিনসিনারির ছবিগুলি এমন নিপুণভাবে কপি করে যে পাশাপাশি রেখে বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল। আর ঘেটু ছুঁচের একটা ফোড়ও জীবনে তুলেছে কিনা সন্দেহ। সূক্ষ্মতার ধার দিয়েও যায় না কোনো দিন। একদিন দিদির ছবি আঁকা নিয়ে ওকে ধিক্কার দেওয়ায় ওর নিজস্ব পদ্ধতিতে অবজ্ঞায় ঠোঁট উল্টে বলল, ওহ, ছবি আঁকা তো ভারী কাজ, বসে বসে গুনে গুনে রাধিকার চোখের ভোমা আঁকা, আবার ছবি আঁকা। বলে খপ করে দিদির রং, তুলি, কাগজ, পেন্সিল নিয়ে খসখস করে একটা মোষ এঁকে বসলো। মোষটায় আর কিছু ছিল না, ছিল শুধু ঘাড় নিচু করে একটা তেড়ে ছুটে যাওয়ার ভঙ্গি। তা এই ভঙ্গিটা নিয়ে কম ব্যঙ্গ তামাশা চলল না বাড়িতে। কেউ বলল ওইটাই ওর চিন্তাধারার প্রতীক, কেউ বলল ওটা ঘেটুর অন্তর্নিহিত সত্তার গঠনভঙ্গি, কেউ বলল ওটা ঘেটুর আত্মার ছবি। শুধু বরদা বললেন, ছবিটা ছিঁড়ে ফেল বাবা, নইলে চোখে পড়লেই মনে হবে জমের বাহন তাড়া করে আসছে। মল্লিকা ওই পেন্সিলটা আর একবার সরু করে কেটে নিল আর তুলিটা ফেলে দিল, কারণ দুটো জিনিসই ঘেটুর একবারে ব্যবহারে একেবারে ভোঁতা হয়ে গেছে। চেঁচামেচি, বকাবকি কি রাগ প্রকাশ করবার মেয়ে মল্লিকা নয়। ওর যা কিছু বিরক্তি প্রকাশ সবই ভুরুর সামান্যতম ভঙ্গিমায়। সেই ভঙ্গিমাটুকু করে মসৃণ মৃদু গলায় বোনকে বলল, তুমি আর আমার ঘরে ঢুকো না। শোবার ঘর নয়, পড়ার ঘর একটা আলাদা পেয়েছে মল্লিকা, কারণ কলেজে পড়ছে এমন মেয়ে এই বাড়িতে এই প্রথম। সম্ভ্রম আর সমীহের দৃষ্টিতে দেখে সবাই। ছোট্ট ঘর, কিন্তু ছিমছাম সুন্দর, নিচে রুচি পছন্দে সাজিয়েছে মল্লিকা। বেশিরভাগ সময়ে সেখানেই থাকে। দিদির নিষেধে ঘেটু ওর অনার্য গলায় জবাব দিয়ে উঠল, কে ঢুকতে চায় তোর প্যাঁচার কোটরে? ছবি আঁকা কাকে বলে তাই দেখিয়ে দিলাম তোকে। এ ধরনের কথা ঘেটু সবাইয়ের সঙ্গেই কয়। আমাদের মানে গুরুজনদের সামনেও এমন কিছু আর্যকণ্ঠ বার করে না। তবুও অস্বীকার করব না, মেয়েটা আমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, তবে বেশি নয়। ভক্তি মান্য করা ওর কুষ্ঠিতে লেখে না। আমাদের ঘেটু একটু পদমর্যাদা দেয় বলেই বড় বৌদি মাঝে মাঝে এসে আমাকেই আক্রমণ করেন। মেয়েটা তাহলে এইভাবেই উচ্ছন্নে যাবে? কেউ আর তোমরা শোধরাতে পারবে না? এত বই লেখো, আর একটা বেয়ারা মেয়েকে কাকা হয়ে একটু শায়েস্তা করতে পারো না? বই লেখার সঙ্গে বেয়ারা মেয়ে শাসন করার কি সম্পর্ক আছে তা অবশ্য জানি না, তবে বই লেখার কথাটা বড় বৌদি যখন তখনই তোলেন। আমি হেসে বলি, বই লিখি, কতকগুলো মিথ্যে মানুষের মিথ্যে কাহিনী লিখি। বিধাতার সত্যি লেখাকে নতুন ছাঁচে ঢেলে লিখতে পারি এমন কলম আমার হাতে নেই বৌদি। বৌদি রেগে বলেন, তোমার খালি পেঁচালো কথা। আর তোমার দাদা দুটি হয়েছেন কাদের সাপ, বড় মেজো দুটিই সমান। তাসে বসলে আর জ্ঞান থাকে না। এসব কথা বলেই বা কখন? এই যে এত বড় মেয়ে সারাক্ষণ পাড়া শুদ্ধ ছেলের সঙ্গে হৈ হৈ করছে, ক্যারাম পিটতে যাচ্ছে, দেখ না দেখ ঘুরে ওড়াচ্ছে, আর নয়তো পাড়া ঝেঁটিয়ে রাজ্যের গল্পের বই এনে গিলছে। এই মেয়ের হবে কি? তার ওপর ওই তো রূপের অবতার, বিয়ে হবে ওর। বিয়ে ঘেটুর হবে কি না, অর্থাৎ হওয়া সম্ভব কি না, এ বিষয়ে আমার নিজেরই ঘোরতর সন্দেহ ছিল।
তবু বৌদিকে আপাতত সান্ত্বনা দিই, আরে বাবা, তোমরাই তো বলো বিয়ে ভবিতব্যের ব্যাপার, সেটা মানুষের, চিড়িয়াখানার জানোয়ারের নয়। বলে রাগ করে চলে যান বৌদি। খানিক পরে ওকে ধরে ফেলি, এই চিড়িয়াখানার জানোয়ার, যাচ্ছিস কোথায়? ঘেটু আমার হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলে, তবলা শিখতে। তবলা শিখতে? চোখ কপালে ওঠে আমার। তবলা শিখতে যাচ্ছিস? সত্যিই কি তুই বদ্ধ পাগল? ঘেটু সতেজে বলে, কেন, পাগল ছাড়া আর কেউ তবলা বাজায় না? মেয়ে মানুষ বাজাবে তা বলে? তবে মেয়ে মানুষের কি করবে শুনি? শুধু দিদির মতন পিরিং পিরিং করে বেড়াল কান্না কাঁদবে? জানতাম না। বুঝলাম মল্লিকা কোনো তারের বাজনা ধরেছে। বললাম, সে যা করে ঘরে বসে করে, তোর মতন তেমন পাড়া বেড়াতে বেরোয় না। যাচ্ছিস কাদের বাড়ি? পিন্টুদের বাড়ি। পিন্টুদের বাড়ি? সত্যি বলতে কি শুনে আমারও বৌদির মতন ভাবনা ধরে গেল। বকে বললাম, ওই বকা ছেলেটার বাড়ি যাবার কি দরকার পড়েছে তোর? বকা আবার কি? কি বকামি করেছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি বকামি করবে? রাত দিন তো রকে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট ওড়াচ্ছে। সিগারেট? ঘেটু হি হি করে হেসে উঠল। চালনি বলে ছুঁচ। সিগারেট তোমরা কেনা ওড়াও? সিগারেট ধরে ধরে তো আঙুলে কড়া। আমাদের বয়স আর ওর বয়স? রেগে উঠে বলি। ঘেটু হাসি থামিয়ে বলে, তার মানে তোমরা বেশি বকা। ও মুখ্য অবোধ ছেলে মানুষ, না বুঝে যা করছে, তোমরা বিদ্বান বুদ্ধিমান বুড়োধারী হয়ে তাই করছো। এরকম মুখোমুখি আক্রমণে চটে না ওঠে কোন মহাপুরুষ থাকতে পারে? বললাম চটে মোটে, তবলা শিখতে যাওয়া তোমার চলবে না। বেশ, যাব না বলে ঘেটু টুলের ওপর রাখা আমার নতুন সুটকেসটার উপর চেপে বসলো। তর্কও করলো না, অবাধ্যতাও করলো না। এতে অসুবিধা আছে, কারণ এ পরিস্থিতিতে ভালো ভালো উপদেশগুলো কাজে লাগানো যায় না, অথচ সেগুলো কাজে লাগানো দরকার। তাই একটু নরম সুরে বলি, কখনো শুনেছিস ভদ্রলোকের মেয়ে তবলায় চাটি দেয়? বললাম তো যাব না। ঝঙ্কার দিল ঘেটু। আবারও প্রসঙ্গ কেন? আজ যাবি না, আবার কাল যাবি তো? ঠিক আছে, কোনো দিনই যাব না, বলল ঘেটু পা দোলাতে দোলাতে। ঘেটুর অভিমান এ একটু অভূতপূর্ব ব্যাপার। বুকটা কেমন কেমন করলো। আরও নরম সুরে বললাম, রাগ করছিস কেন? রাগ মোটেই না। রাগ করতে যাব কেন? ওই যে বারণ করলাম। ওহ, ওই তবলা? দূর, বারণ করলে কি শুনতাম? ও আমার তেমন ভালোও লাগে না। নেহাত কি করি তাই। কেন কি করি কেন? আর সব মেয়েরা কি করে? তোর দিদি কি করে? ওরা বিদুষী, পরীক্ষার পড়া তৈরি করে। আগ্রহ ভরে বলি, বেশ তো, তুইও কর না তাই। প্রাইভেট পড়ে দে না পরীক্ষা। পড়বি তো বল, আমি ব্যবস্থা করতে রাজি আছি। রক্ষে মধুসূদন দুহাত কপালে তুলল। তবে এই রকম গেছো বাদর হয়েই থাকবি? তোর মা বলেছে তোর বিয়ে হবে না। হঠাৎ ঘেটু ওর ওই অনার্য মুখে একটু আর্য হাসি হাসল। হেসে বলল, দেখো হয় কি না। এবার আমার প্রমাদ গণবার পালা। এ হাসি কিসের ইঙ্গিত বহন করছে? কোথাও কোনো ধরিবার ছেলে বোকা মেয়েটাকে নিয়ে খেলাচ্ছে না তো? বিয়ের লোভ দেখিয়ে ভুলিয়ে চেপে ধরলাম ওর বিনুনিটা। বললাম, উঠে পালালে চলবে না। এ কথার মানে কি তাই বল। মানে আবার কি? তোর মতন এই রক্ষেকালীকে কে বিয়ে করতে যাবে শুনি? বললাম তো, দেখতেই পাবে। নাম বলবি না? আচ্ছা বাবু, আচ্ছা, একদিন ধরে নিয়ে আসবো। তুমি কিন্তু বাড়িময় রাষ্ট্র করে বেড়াতে পাবে না, ওর বড় লজ্জা। পা দোলাতে লাগলো। সত্যি চিন্তায় পড়লাম, এ আবার কি অঘটন? মল্লিকা থাকতে প্রেমে পড়তে গেল ঘেটু? অবশ্য মল্লিকা সম্পর্ক আমার ধারণা ভুল হয়েছে। প্রেমে পড়ার মতন গর্হিত কাজ মল্লিকা করবে না। মল্লিকা সভ্য, মল্লিকা ভদ্র, মল্লিকা অভিজাত। মল্লিকা জানে ও বিয়ে পাশ করে বেরোবার সঙ্গে সঙ্গেই বাজার সেরা দামি পাত্র খুঁজে আনা হবে ওর জন্য। কোণে দেখা, পাকা দেখা, দেনা পাওনা তত্ত্বতাবাস, গায়ের হলুদ, গাঁটছড়া ইত্যাদির মাধ্যমে ওর বিয়েটা আসবে একেবারে প্রপার চ্যানেলে। মল্লিকা গলায় জুয়ের গড়ে পড়ে নাপিতের নির্দেশ অনুযায়ী বোঝা চোখ খুলে শুভক্ষণে, শুভ লগ্নে,
শুভ দৃষ্টি করবে। তারপর এই এতদিন ধরে আয়রন শেফে তুলে রাখা অটুটো কুমারী হৃদয়খানি তুলে দেবে ন্যায্য দাবিদারের হাতে। বিয়ের আগে যে হৃদয় ভাঙিয়ে বসবে এমন অধৈর্য মল্লিকা নয়, এমন হ্যাংলাও নয়। এসব পরে বুঝলাম মল্লিকাকে লক্ষ্য করে। দেখলাম মল্লিকার সেই ছোট্ট ঘরে হপ্তায় 3 দিন করে দুটো মাস্টার আসে, একটা পড়ার একটা গানের। ইয়ং ম্যান, দেখতেও নেহাত মন্দ নয়, কিন্তু ভুলেও মল্লিকা কোনো দিন ওদের দিকে চোখ তুলে তাকায় না। নিটোল গাম্ভীর্যে বসে বসে শিক্ষা গ্রহণ করে। প্রশ্ন থাকলে মসৃণ মৃদু কণ্ঠে 2-1টি প্রশ্ন করে। সামনের চোখজোড়া যে ওরই ওই গোলাপি মুখটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, সেটা বুঝতে পেরেছি কি পারিনি বোঝাও যায় না। বাস্তবিকই মল্লিকা সম্ভ্রমের যোগ্য, সমীহের যোগ্য, প্রশংসার যোগ্য। মল্লিকাকে বুঝতে পারি, কিন্তু ঘেটু, ওকে বোঝা যে প্রায় দুঃসাধ্য হচ্ছে। ওর মধ্যে মেয়ের তো কোথায় যে একটা ছেলের প্রেমে পড়বে? তাছাড়া ওর দিকে চোখ তুলে তাকাবে এমন অভাগাই বা কে আছে জগতে? না, নিশ্চয়ই ওর ওই ঘুরে ওড়ানো কি তবলা পেটানোর আড্ডার কোনো বদ ছেলে। কি করে এখন রক্ষা করা যায় মেয়েটাকে? আবার একদিন গ্রেপ্তার করলাম। বললাম, কই, তুই যে বলেছিলি একটা বাদন্না উল্লুক, কাকে যেন ধরে এনে দেখাবি, কই আনলি না? ঘেটু ঈষৎ মলিনভাবে বলল, না, ওর অসুখ করেছে। অসুখ? কী অসুখ? কি জানি, বলে তো জ্বর হয়। না, মহা ফ্যাসাদ বাঁধালে তো মেয়েটা। কোথায় যাচ্ছে, কি করছে, কে জানে বাবা। বললাম, তোর মাকে বলেছিস? মাকে? মাকে আবার কি বলবো এইসব কথা, ওই ছেলেটার কথা? ঘেটু মলিনতা ত্যাগ করে সহসা উদ্দীপ্ত হয়ে বলে ওঠে, আহা, এইমাত্র একেবারে নন্দনকানন থেকে খসে পড়লেন, জগতের কিচ্ছু জানেন না। বললে তোমার বৌদিটি যে আমায় কড়া পাকের সন্দেশ খাওয়াবেন। গম্ভীর হয়ে বললাম, কিন্তু লুকোচুরিটা ভালো নয় ঘেটু, আর তোর তো এ স্বভাবও নয়। ঘেটু ফের মলিন হলো, বলল, এ স্বভাব হয়েছে কি আর সাধে, হয়েছে ওর হাতে পায়ে পড়ায়। বলে বাড়ির লোক টের পেলে আর আসতে দেবে না তোমায়। বলেছে অসুখ সারলে আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে। যত দূর নয় তত দূর চমৎকৃত হই, চট করে মুখে কথা জোগায় না। তারপর হতাশ কণ্ঠে বলি, পালিয়ে গিয়ে বিয়ে করবি? ছি ছি ঘেটু, আমাদের ঘরের মেয়ে হয়ে এই জঘন্য কথাটা তুই বলতে পারলি? ঘেটু অনমিত কণ্ঠে বলল, তা কি করব? না পালালে তোমরা দেবে ওর সঙ্গে বিয়ে? মান খাটো হবে না তোমাদের? গম্ভীর হয়ে বলি, তার মানে আমাদের মান খাটো হয় এমন ছেলের সঙ্গে তুমি মিশছ? তোমাদের কিসে না মান খাটো হয়? আমার বদলে দিদির মতন আরেকটি মোমের পুতুল জন্মালেই তোমাদের ভালো হতো। আর একবার চমকাবার পালা আমার। ধারণা ছিল দিদির প্রতি ওর কিছুটা ঈর্ষা আছে, অন্তত থাকাই স্বাভাবিক। তা নয়, অবজ্ঞা। মল্লিকাকে কেউ নিজের থেকে নিকৃষ্ট মনে করে নাকি? হাসবো না কাঁদবো? কিন্তু না, এখন কর্তব্য রয়েছে, লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। বললাম, কি তার নাম, কি বা ঠিকানা বল আমায়। বলবো বাবা, বলবো, বলি তো তোমাকেই বলবো, কিন্তু এখন ছাড়ো, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে যেতে হবে। ডাক্তারখানা থেকে ওষুধ? তুই যাবি? যাব না তো আনবে কে? ওর কটা চাকর আছে শুনি। বলেই ঠিকরে বেরিয়ে গেল ঘেটু, আমাকে প্রস্তুত হতে না দিয়ে। পরে মনে হলো ঘেটুকে অনুসরণ করা উচিত ছিল আমার, দেখা উচিত ছিল কি করে বেড়াচ্ছে ও, কিন্তু ততক্ষণে চলেই গেছে। ভগবান জানেন কীভাবে কখন ঘেটু আমাদের এই উঁচু বংশের মুখে কালি মাখাবে। মল্লিকার ঔজ্জ্বল্যে কি সে কালি ঢাকা পড়বে? ঢাকা পড়তো কিনা কে জানে, তবে সহসা মল্লিকার ঔজ্জ্বল্যে আমাদের বাড়ির সব কিছুই জমজমাট হয়ে উঠল। মল্লিকা সম্পর্কে খুবই একটা আশা ছিল আমাদের সত্যি, কিন্তু এ যেন আশারও অতীত। মেজ বৌদির যে ইঞ্জিনিয়ার মামাতো ভাইপো বিলেতে না আমেরিকায় কোথায় যেন ভয়ঙ্কর মোটা মাইনের কি যেন চাকরি করছিল, সে 3 মাসের ছুটি নিয়ে বিয়ে করতে এসে পাত্রী হিসেবে প্রার্থনা করেছে মল্লিকাকে। বিয়ে করেই একেবারে
নবপরিণীতাকে নিয়ে চলে যাবে সাগর ডিঙিয়ে। সত্যি বাড়িসুদ্ধ সবাই আহ্লাদে দিশেহারা হয়ে যাচ্ছে। কলেজে পড়ছে এমন মেয়ে আমাদের বাড়িতে এই প্রথম, কিন্তু সাগর ডিঙিয়ে শ্বশুর বাড়ি, এমন দুর্লভ মেয়ে যে আমাদের 3 কুলে এই প্রথম। এমন দুর্লভ বিয়ের প্রস্তুতি বড় সোজা নয়। জামাইয়ের মহিমার উপযুক্ত আয়োজন করতে গিয়ে বারে বারেই অবস্থার সীমা লঙ্ঘিত হয়ে যায়। বড়দা হয়তো খরচ নিয়ে একটু খুঁতখুত করেন, কিন্তু মেজদার আর মহিলাদের প্রবল যুক্তি স্রোতের সমুদ্রে তৃণখণ্ডের মতো ভেসে যান তিনি। মেজদি বড়লোকের গিন্নি, তিনি সদর্পে বলেন, টাকা না থাকে আমি ধার দিচ্ছি, তা বলে তো যেমন তেমন গেরস্থ জামাইয়ের মতন করলে চলবে না। মল্লিকার জন্মাবধি শুনে এসেছি ওর বিয়ের 1 পয়সাও লাগবে না, ওকে অমনি নিয়ে যাবে। কিন্তু দেখা গেল 4টে মেয়ে পারের করি মল্লিকার জন্য লাগলো। বড়দা বলেন, আমার গলায় যে আরেকটি রক্ষেকালী ঝুলছেন, ভাবনা তো তাকে নিয়েই। মেজদির ব্যঙ্গ হাসিতে ভেসে যায় সে কথা। মেজদি রাধা নাচা ও 7 মণ তেল পোড়ার উপমাটা দেয়, হেসে গড়িয়ে পড়ে। মার্কেটিং ছাড়া বাড়িতে আর দ্বিতীয় কথা শুনতে পাই না। অনবরতই ওই লীলা চলছে, সপরিবারেই চলছে। মেজ বৌদি কখনো পরের ব্যাপারে থাকেন না, কিন্তু এবারে তিনিও ইন্টারেস্টেড। তিনি কাকে কাকে যেন চিঠি লেখালেখি করে বেনারস থেকে মেয়ের বেনারসি আনিয়েছেন, কাশ্মীর থেকে জামাইয়ের স্যুটের কাপড়। এই সব দহরম মহরমে ঘেটুর কথা আমরা ভুলেই গিয়েছিলাম। ও যে কখন বাড়ি থাকে, কখন থাকে না, কখন খায়, কখন খায় না, কেউ গ্রাহ্যই করেনি। হঠাৎ ঘেটু একদিন পাদপ্রদীপের সামনে এসে দাঁড়ালো, বিয়ের আগের দিন। বাড়িতে তুমুল গোলমাল উঠল। মেজ বৌদির পার্স থেকে নাকি শখানেক টাকা পাওয়া যাচ্ছে না। টাকাটা অবশ্য বড়দার, তবে মেজ বৌদি মার্কেট থেকে ফিরে এসে রেখেছিলেন নিজের ঘরের টেবিলে। রসাতল তলাতল শুরু হয়ে গেল। মেয়ের বিয়েতে 22-25 হাজার টাকা খরচ হচ্ছে বলে যে 100 টাকাটাকে যাকগে যাক বলে উড়িয়ে দেওয়া হবে, তা তো আর নয়। সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খোঁজাখুঁজির শেষে আটকানো হলো চাকর বাকরদের। জেরার চোটে তাদের বাবার নাম ভুলিয়ে দিতে বসলেন মেজদা। ঠিক এমনি সময়ে লম্বা লম্বা পা ফেলে কোথা থেকে যেন ঘেটুর আবির্ভাব। মুখটা শুকনো, চোখের কোল বসা, স্বভাব রুক্ষ চুলগুলো আরও রুক্ষ। কুশ্রী ঘেটুকে যেন কুৎসিতের অবতার মনে হচ্ছে। ওর দিকে আমরা কেউ গ্রাহ্য করে তাকাইনি। ওর সঙ্গে বাড়ির কোনো সম্পর্কটাই বা আছে? কোন দিনই আমরা ওর দিকে দৃকপাত করি না, ও আমাদের দিকে দৃকপাত করে না। কিন্তু আজ দেখি ও নিজেই আমাদের ঘটনার মধ্যে এসে দাঁড়ালো। বলল, কি হচ্ছে এখানে? বড় বৌদির তীব্র স্বরে বলে উঠলেন, এই যে শ্মশানকালীর মতো এসে দাঁড়ালেন মেয়ে, ছিলি কোথায় এতক্ষণ? শ্মশানে বলে আমার দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল ঘেটু, কই বললে না? কি হয়েছে বললাম। ঘেটু ওর স্বভাব বহির্ভূত শান্ত কণ্ঠে বলল, কত টাকা? 100, পুরো 100 টাকা মেজ বৌদির। ঘেটু তেমনি শান্তভাবেই বলল, ওদের উৎখাত করতে হবে না, মেজ কাকিমার টেবিল থেকে টাকা আমি নিয়েছি। ঘরে যেন বাজ পড়ল। তুই নিয়েছিস টাকা? তুই নিয়েছিস? আর এতক্ষণ আমরা? বড় বৌদি প্রখর গলায় চেঁচিয়ে ওঠেন, কী জন্য নিয়েছিস এত টাকা? বলবো না। বলবি না? বৌদি ক্ষেপে ওঠেন, যত কিছু বলি না ততবার বাড়িয়ে চলেছিস। পাঁচি ছোটলোক মেয়ে, শেষ পর্যন্ত চোর হলি। হঠাৎ মল্লিকার ভঙ্গিতে ভুরু কোঁচকাল ঘেটু। বলল, ও টাকা তো বাবার। বাহ বাহ, চমৎকার আর্গুমেন্ট। মেজকাকা বলে ওঠেন, বাবার টাকা বলে না বলে নিয়ে নেবে তুমি? ঘেটু মেজকাকাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বড়দার দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমার ভালো মেয়ে হতাম বাবা, তাহলে তো বিয়ে দিতে খরচা হতো। মনে করো ওটা সেই হিসেবেই গেছে। আর একবার ঘরে বাজ পড়ল। বাপের মুখের ওপর এই কথা? ছি ছি, এত নির্লজ্জতা! কি কটু, কি অরুচিকর! বড় বৌদি প্রায় নেচে উঠে বললেন, মানে অমনি করলেই হলো? দে বলছি টাকা। নেই, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? অত টাকা খরচ হয়ে গেছে? কি করেছিস এত টাকা?
বলেছি তো বলবো না। মেজদা সব্যঙ্গে বলেন, বেশ, বলার অসুবিধে হয় বলো না, কিন্তু নেবার সময় অনুগ্রহ করে বললেই হতো। এতগুলো লোক তাহলে চোর বনতো না। ঘেটু সহসা ওর ওই শুকনো কাঠ বার করা মুখে একটু অনার্য হাসিই হাসল। তারপর বলল, ভেবেছিলাম সমুদ্রের এক ঘটি জল কমলো কি রইল টের পাওয়া যাবে না। 20-25 হাজার খরচ করছো তোমরা মোমের পুতুলের গ্লাস কেসের জন্য, সেখানে 100 টাকা। লম্বা লম্বা পা ফেলে ও ঘরে ঢুকে গেল। আর এ ঘরে বইতে লাগলো ধিক্কারের ঝড়। কি হিংসে, কি হিংসে! দিদির ভালো বিয়ে হচ্ছে, দিদির বিয়েতে ঘটা হচ্ছে, তাই হিংসে একেবারে কাণ্ডজ্ঞান হারিয়ে বসেছে। কিন্তু অতগুলো টাকা নিয়ে করল কি ঘেটু? সর্ববাদী মতে সাব্যস্ত হলো নিশ্চয়ই লুকিয়ে কোনো শাড়ি কি গহনা কিনেছে। বড় বৌদি তীব্র ক্ষোভে বললেন, ভেবেছিলাম মল্লিকার পাওয়া শাড়ি গহনা থেকে ওকেও কিছু দেব, কিচ্ছু দেব না। ছি ছি, লজ্জায় আমার গলায় দড়ি দিতে ইচ্ছে করছে গো। চাকরগুলোর সামনে কি মুখ হেট। এতক্ষণে মল্লিকা একটা কথা বলল মৃদু মসৃণ গলায়, অথচ এমন ভাব দেখায় যেন জগতের কোনো কিছুতেই ওর লোভ নেই। কিন্তু লোভ আছে একথা সবাই মেনে নিলেও আমি তো পারছি না। স্পষ্ট করে স্বীকার করে ওকে সমর্থন করবার সাহস না থাক, অস্বীকারও করতে পারি না। নিপুণ বিধাতার হাতে নিখুঁত সৃষ্টি আমার ওই বড় ভাইজিটির চাইতে আনাড়ি বিধাতার হাতে গড়া এই বিটকেল ছোটোটাকেই আমি বেশি ভালোবাসি। তাই এখানের ঝড় মিটলে ওর কাছে গিয়েই পড়লাম। বললাম, আমি তোকে বকতে আসিনি, শুধু জিজ্ঞেস করছি টাকাটা কি কেউ তোকে ভোগা দিয়ে নিয়ে নিয়েছে? ও আমার দিকে ওর কোটরগত চোখ তুলে বলল, না। একটু চুপ করে থেকে বললাম, সেই ছেলেটার অসুখ করেছিল বুঝি? চোখটা নামিয়ে জানলার দিকে মুখ ফেরালো ঘেটু। ফিরিয়ে থেকেই খুব শান্ত গলায় বলল, না, তখন আর পেলাম কই। আজই তো শুধু পোড়াবার কাঠ, আরও কী দরকারের জন্য দিতে হলো ওর বন্ধুদের হাতে 10টা টাকা শুধু ফুল টুল। জীবনে অনেক শোকাবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। অহংকার ছিল আমার, চোখ কখনো লজ্জায় পড়ে না। অহংকারটা চূর্ণ হলো। কষ্টে বললাম, আগে কেন আমায় বলিসনি ঘেটু? ঘেটু বোধ করে একটু চমকালো, চমকে মুখ ফিরিয়ে বলল, বলবো ভেবেছিলাম, তোমরা তখন বিয়ের কথা নিয়ে ব্যস্ত, একবারও একলা পাই না তোমায়। এ টাকাটাও যদি আগে পেতাম, পেলে হয়তো বাঁচাতে পারতাম ওকে। টাকার পরমায়ু কেনা যায় না, এই তত্ত্ব কথাটা ওর মুখের দিকে তাকিয়ে টাকায় পরমায়ু কেনা যায় না, এই তত্ত্ব কথাটা ওর মুখের দিকে তাকিয়ে বলতে পারলাম না। নিজের লজ্জা সামলাতে মাথাটা নিচু করে রইলাম। ঘেটু একটু চুপ করে থেকে হঠাৎ বোধ করি একটু হেসেই বলে উঠল, যাক গে ছোটকা, মন খারাপ করো না, বরং ভালোই হলো। বাঁচলে একটা লন্ড্রির দোকানের ছেলেকে বিয়ে করে তোমাদের উঁচু মাথাটা হেট করতাম, বই তো নয়। ওর ওই অনাসৃষ্টি হাসি আঁকা মুখটার দিকে তাকিয়ে মনে হলো, এত দিন যাকে আনাড়ি ভেবে এসেছি সে কি সত্যিই তাই?